আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি হাবিবা আফরোজ। গণহত্যাকারী মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের ব্যবস্থা করায় বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে সংস্কার সম্পন্ন করবে বিএনপি। জনগণ 5 আগস্ট যাদের পরাজিত করেছে, বাংলাদেশে আর মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না বলে জানিয়েছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। রাজধানীর লেডিস ক্লাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া ফ্যাসিবাদ আর যাতে ফিরে আসতে না পারে তার জন্য ধরে রাখতে হবে জাতীয় ঐক্য। রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা নির্বাচনের প্রশ্নে বিএনপির আমার মনে হয় যে ঐক্যমতের দিকে যাওয়াটা দরকার। একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছিল। নবগঠিত রাজনৈতিক দল এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য দেশে পর্যাপ্ত রাজনৈতিক দল রয়েছে। কোনো অজুহাতেই মুজিববাদী রাজনীতির সুযোগ পাবে না বাংলাদেশে। ইনক্লুসিভ ইলেকশন হওয়ার মতো, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। বিএনপি মহাসচিব বলেছেন, সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই, ন্যূনতম সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি। এই জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট আমরা তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিরূপে হবে। আর তারেক রহমান বলেন, শুধুমাত্র একটি জাতীয় নির্বাচনের জন্য মাফিয়া সরকারের যেমন পতন ঘটেনি, তেমনি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না দেয়ায় পতন ঘটেছে ফ্যাসিবাদের। শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি, একথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। বলেন, 1.5 দশকে ফ্যাসিবাদী শাসনের কারণে শুধু শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ধ্বংস করেনি, বরং ধর্মীয় সামাজিক মূল্যবোধ বিনষ্ট করায় চরমপন্থা মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে, যার প্রতিফলন এখনো সমাজে বিদ্যমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা। বিএনপি মনে করে, সংস্কার প্রস্তাব চাপিয়ে দিলে সৃষ্টি হতে পারে জটিলতা। তবে এজন্য ডিসেম্বরের নির্বাচন বাধাগ্রস্ত হবে না। নিজেদের ঘোষিত 31 দফার ভিত্তিতেই সরকারের সংস্কার প্রস্তাবের সাড়া দিতে চায় বিএনপি। জাহিদ রহমানের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 6 মার্চ 37টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন, যেখানে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত চাওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত 15টি রাজনৈতিক দল তাদের মতামত জানালেও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 14টি রাজনৈতিক দল তাদের মতামত দিতে সময় নিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের মতামতের বিষয়টি চূড়ান্ত করতে গত কয়েকদিন শীর্ষ পর্যায়ে বৈঠক করেছে বিএনপি। ইতিমধ্যে আমরা 31 দফার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে আমরা ভবিষ্যতে দেশ পরিচালনা করব, এটা কিন্তু আমরা ইতিমধ্যে ঘোষণা করে রেখেছি। এখানে একনায়কতন্ত্র সৃষ্টির এবং ভবিষ্যতে কোনো সাংবিধানিক ফুয়েরার বা সাংবিধানিক একনায়ক উৎপাদনের, ফেসিবাদের উৎপাদনের সমস্ত পদ্ধতি বন্ধ হয়ে যাবে।
উপকৃত হবে দেশের জনগণ। জাতীয় স্বার্থে আলোচনার মাধ্যমে অনেক ক্ষেত্রে একমত হওয়া সম্ভব বলেও মনে করে বিএনপি। কখনোই কিন্তু কোনো নির্বাচনের আগে পুরা দেশের সকল জনগণের বা দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হয়নি। নির্বাচনের অর্থই হচ্ছে জনগণ তাদের সুবিধা মতো ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার প্রতিষ্ঠা করবে। 3টি জায়গা দেওয়া হয়েছে, আপনি টিক দিয়ে দেবেন শুধু। ওখানে তো আপনার কোনো ওপিনিয়ন প্লেস করার কোনো সুযোগ রাখা হয়নি। এটুকুই যদি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হয়, যারা এত জীবন দিল, এত ত্যাগ তিতিক্ষা করলো, গুম হলো, খুন হলো, যারা আসলেন সর্বাত্মক সমর্থন নিয়ে, তাদের দায়িত্ব হয়ে যায় শিক্ষকের ভূমিকায়, সেক্ষেত্রে তো জটিলতা থাকবেই। সংবিধান সংস্কারের এখতিয়ার নির্বাচিত সংসদের, এমন মন্তব্য করে তারা বলেন, এর বাইরে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবগুলোর ক্ষেত্রে বিএনপি মতামত ইতিবাচক। রাষ্ট্র কাঠামো এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন, সেই বিষয়টাকে যেন আমরা অগ্রাধিকার দিয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃজন করি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ কর্মকর্তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় তিনি এমন নির্দেশ দেন। পুলিশের ঝুঁকি ভাতা প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয় বিবেচনা, নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান ক্রয়, বিশেষ বিবেচনায় পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের ও ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় এবং পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১৭ বছরের দণ্ডাদেশকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সব মামলা থেকে খালাস পাওয়ায় নির্বাচনে লড়তে বাধা থাকল না বাবরের। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। গত ১২ই জানুয়ারি বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। রায়ে বলা হয় যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এই যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, এটাই আইনগতভাবে তাদের করা উচিত। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালতে এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে ২১শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ২০১৮ সালের ১০ই অক্টোবর আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১৭ বছরের দণ্ডাদেশকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তিনি তা অ্যানালাইসিস করে বলেছেন যে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এগুলো সবই ছিল ১/১১ সরকারের কারসাজি এবং এই রায়ের মধ্য দিয়ে ১/১১ সরকারের মাধ্যমে যারা ভিকটিম হয়েছেন
তার মধ্যে জনাব লুৎফুজ্জামান বাবর ছিলেন প্রধানতম ভিকটিম। সব মামলা থেকে খালাস পাওয়ায় নির্বাচনে লড়তে বাধা থাকলো না লুৎফুজ্জামান বাবরের। 2007 সালে রিমান্ডে থাকা অবস্থায় বাবরের বাসা থেকে অস্ত্র উদ্ধার ও 20 দিনের মধ্যে চার্জশিট সহ পুরো বিচার প্রক্রিয়া ও আটকাদেশকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 ব্যক্তির করা আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে রায়ের জন্য আগামী 23 এপ্রিল দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ তাদের আপিলের উপর শুনানি শেষে রায়ের এদিন ঠিক করেন। আপিলকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুদক আসামিদের বিরুদ্ধে যে মামলা করেছে সেখানে নিয়ম মানা হয়নি। শ্রমিকদের ফান্ড দেয়া নিয়ে এ মামলা শ্রম আইনের মামলা, কিন্তু তারা ক্রিমিনাল মামলা করেছে। আমরা বললাম যে না, মামলা বাতিল হয় নাই, কারণ এটা উইথড্রল হয় নাই, এটা ইলিগেল। উনি মাত্র ক্ষমতায় এসেছেন 8 তারিখ, 11 তারিখে কোনো নোটিশ ছাড়া বিনা কারণে এতবার তুমি আমাদেরকে নোটিশ দিয়া সাক্ষ্য গ্রহণ করেছো। রাতারাতি মামলা গ্রহণ করার কোনো বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম গুলিতে নিহতের মামলায় হাসানুল হকিন ও রাশেদ খান মেনন ও দীপু মনিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার একই এলাকায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক এমপি সাদেক খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মেহেদীর বাবা মোশাররফ হোসেন একথা জানিয়ে বলেন, কয়েকজনকে গ্রেফতার করা হলেও খুনিদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা থেকে নাম প্রত্যাহার করতে তারা হুমকি দিচ্ছে। মেহেদীর মা মাহমুদা খাতুন হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। ৬৮,৩২,৭৫,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৫১টি ব্যাংক হিসেবে ৯৭,৬৩,২৩,০০০ টাকার অবৈধ লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি আব্দুস সোবাহান গোলাপের বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে আরও জানান, অবস্থায় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতি করে নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন তিনি, যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা। বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন। সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থাকা অবস্থায় সম্পদের পাহাড় গড়েন আব্দুস সোবাহান গোলাপ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতের বিষয়ে আইএসপিআর জানায়, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। দেশের স্থিতিশীলতার জন্য বাহিনীর নানা পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। সেনাপ্রধানের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করে ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিউলকে আসামি করে মামলা করেছে শিশুটির বাবা। একই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটি সুস্থ ও গণপিটুনির শিকার কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেতে 5 বছরের ছোট্ট শিশুকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশের সামনেই গণপিটুনির শিকার হয় রবিউল নামের এই কিশোর। পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়।
পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এখানকার চিকিৎসক জানান মেয়েটির শারীরিক অবস্থা ভালো। ভালো আছে, মেয়ের সমস্যা নেই। বাচ্চাটা ছেলেটা তো ছোট, বেশি বড় না, পরীক্ষা চলতেছে। এদিকে গণপিটুনির শিকার কিশোরের দাবি সে কোনো অন্যায় করেনি, অন্যায় করলে পালিয়ে যেত। চিকিৎসক জানান তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তবে এখনই শঙ্কামুক্ত বলা যাবে না। এটা হলো রোজার আগের কথা, আজকে হইছে ওই জানি বলে দুইজন ঢেলে ঘুমাইছে, সন্দেহ করে আজকে আমার মারছে। আমি আমার ছোট ফেরেস্তার মতো বোন, আমি কিছু করছি না, আজকে সন্দেহ করে আমার মারছে। তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারবো। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। ভিকটিমের বাবা বাদী হয়ে আমাদের এখানে একটা এজাহার প্রদান করেছেন। আমরা এটা মামলা হিসেবে রেকর্ড করেছি এবং পুলিশ অ্যাসল্ট কেসও আমরা নিয়েছি। এটা তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত এবং ওই মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী তদন্ত কার্যক্রম। পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলায় দুজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। দীপন দেওয়ান, আর টিভি। নারী ও শিশুর উপর চলমান সহিংসতা বন্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানিয়েছেন মহিলা পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশজুড়ে নারী শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধনে এ আহ্বান জানায় সংগঠনটি। এ সময় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় বক্তারা। 4 বছর আগে রাজধানীর বনশ্রীতে 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহ শিক্ষক জাহিদুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপির আদালত এই রায় দেন। দণ্ডের পাশাপাশি 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাকে আরো 6 মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। রায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সব ধর্ষকের কঠিন সাজা হওয়া উচিত। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী ইমরান হোসেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। আওয়ামী লীগের মেয়াদে জঙ্গি নাটকের সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের ভাবমূর্তিও নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান, ভবিষ্যৎ করণীয় বিষয়ে সেমিনারে একথা বলেন তিনি। এ সময় শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে হবে এবং সব পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। বাজেটের আকার খুব বেশি বড় না হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কর আদায়ের ওপর বাজেটে গুরুত্ব দেওয়া হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আসন্ন বাজেটে ব্যক্তিগত আয়ের করসীমা বৃদ্ধি করা, কালো টাকার সাদাতে কর বৈষম্য দূর করা, ক্যাশলেস ট্রানজ্যাকশন, করের আওতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। এডিপি সাইড খুব বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতটা বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে তেমন আয় যেন বাড়ে, ব্যবসা বাণিজ্য প্রাইভেট ওটা আমরা চেষ্টা করব। এসডিজি বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অর্থনৈতিক তুলনা বিবেচনায় নিয়ে বাংলাদেশের পরিকল্পনার কথাও জানান অর্থ উপদেষ্টা। আমরা ডিসিশন নিচ্ছি, আমরা প্রিপারেশনটা নেব এবং বাংলাদেশ যদি একটু অ্যাটেম্প না নেয়, অন্য দেশগুলিকে তো আমাদের ভুটান, আফ্রিকার কটা দেশ, ওরা বলছে বাংলাদেশ করলে আমরা সাহায্য, তবে এটা আমরা প্রিপারেশন নিচ্ছি। আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে
কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যানের কাছে নানা দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। এ সময় আসছে বাজেটে ওষুধের কাঁচামাল বিনা জরিমানায় আমদানির সুযোগ চান তারা। লো, মিডিয়াম এন্ড প্রিমিয়াম, এই তিনটা করা বোধহয় মানে খুবই সম্ভব। মোবাইল সিমের উপর ট্যাক্স প্রত্যাহারও চান ব্যবসায়ীরা। আশিকুল আলম, RTV, ঢাকা। 1.5 ঘন্টার ফোনালাপের পর ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস জানায় ইউক্রেনের রুশ অভিযান বন্ধে সীমিত জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে অবিলম্বে এই বিষয়ে আলোচনা শুরু হবে বলেও জানায় হোয়াইট হাউস। তবে যুদ্ধবিরতির বিষয়ে আরও ব্যাখ্যা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অবসর ভেঙে ভারতের সুনীল ছেত্রী মাঠে ফিরলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী দলে থাকায় প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। এদিকে লাল সবুজ জার্সিতে অভিষেক রাঙাতে চান হামজা। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।